স্টাফিং করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যালি বাংলাদেশে গত 1.5 বছর কোনো গভর্নমেন্ট ছিল না। জুলাই সনদ মানার বাধ্যবাধকতা কতটুকু আছে, এটা একটা কনস্টিটিউশনাল ডিবেট। জামাত বা এনসিপি এটা নিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না। আমরা আমাদের 1%কে বাড়িয়ে আস্তে আস্তে 16%, 20%, 25% নেওয়ার একটা পরিকল্পনা করছি। এনসিপি প্রথম দিকে সবাই মনে করেছিল তারা পুরো লিবারেশন হবে। আমরা সবসময় বলেছি তারা জামাতের বি টিম। গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, সুশাসন, সেগুলোতে আমি খুব একটা আশার আলো দেখি না। দেখুন, বিগত আন্দোলনের পরে যখন ইউনূস স্যার ক্ষমতা নিলেন তখন আমরা ভেবেছিলাম উনি শান্তি ফিরিয়ে আনবেন, ঐক্য স্থাপন করবেন, দেশের স্বার্থে কাজ করবেন। কিন্তু ওনার ক্যাবিনেট সহ আমার মনে হয়েছে যে দুর্বল ক্যাবিনেট ছিল এবং তাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই সরকারটি দেশ চালাতে পারছিল না। প্র্যাকটিক্যালি বাংলাদেশে গত 1.5 বছর কোনো গভর্নমেন্ট ছিল না, একটা মবের গভর্নমেন্ট ছিল। মব যা ইচ্ছা করেছে, গভর্নমেন্ট চেয়ে চেয়ে দেখেছে। একটা নাবিশ্বাস অবস্থা ছিল। আমরা যে কোনো মূল্যে সেই সরকারটার পরিবর্তন চেয়েছিলাম। একটা সেমি ডেমোক্রেটিক বা আধা ডেমোক্রেটিক ট্রানজিশন হলেও আমরা মনে করেছিলাম ওই রিজিমের থেকে বেটার হতো, কারণ ওই রিজিমের কোনো দায়বদ্ধতাও ছিল না। তো সেখান থেকে ইলেকশনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে, আমরা এটাকে সাধুবাদ জানাই একদিকে। আরেকদিকে নির্বাচনে ইউনূস সরকার তার প্রশাসনের সহযোগিতায় জাতীয় পার্টিকে একটিও আসন সংসদে দেয়নি এবং পুরো দেশ মিলিয়ে লেস দেন 1% ভোটে ইঞ্জিনিয়ার্ড করে নামিয়ে এনেছে। এটি আর্টিফিশিয়ালভাবে করা হয়েছে, এটা অর্গানিক্যালি হতে পারে না। তো হতে পারে না, কারণ হচ্ছে আমাদের অতীত যে ভোটের ট্রেন্ডস, আমরা যে এখন পর্যন্ত 9টা ভোটে অংশগ্রহণ করেছি, খুব সম্ভবত এটা 10ম ভোট। তো 9টা ভোটের রেজাল্ট একরকম হবে আর 10ম ভোটের রেজাল্ট সম্পূর্ণ আরেক রকম হবে। বাংলাদেশে কখনো এরকম হয় না। আমরা হেরে যেতে পারি কিন্তু আমরা তৃতীয় হব। আমাদের অনেক জায়গায় যারা রানিং এমপি জামানত হারিয়েছে, তাদের নিজস্ব ফিক্সড ভোট ব্যাংক আছে, নিজস্ব এরিয়া আছে, নিজস্ব উপজেলা আছে, নিজস্ব ইউনিয়ন আছে। তারা 4বারের এমপি, 5বারের এমপি, 6বারের এমপি। এর মধ্যে একজন এমপি আছে, তার লোকাল ইন্ডাস্ট্রি আছে, তার ইন্ডাস্ট্রিতেই 30-40 হাজার লোক চাকরি করে এবং তিনি এর আগের বারও স্বতন্ত্র এমপি হয়েছিলেন। তো তিনি এখন তৃতীয় হয়েছেন। তো আমাদেরকে তৃতীয় করা এবং লেস দেন 1% ভোট দেওয়া, এটা একটা প্রোগ্রাম গভর্নমেন্টের ছিল। যেহেতু আমরা লাস্ট গভর্নমেন্টের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্ট ভালো ছিল না, তারাও আমাদেরকে ডাকেনি, আমরাও খুব ক্রিটিসাইজ করেছি এবং এ বিষয়ে হয়তো জামাত বিএনপির কোনো অনাপত্তি ছিল যে জাতীয় পার্টিকে আউট অফ পার্লামেন্ট করার ব্যাপারে তাদেরও কোনো বাধা নিষেধ ছিল না। তো সব মিলিয়ে আমরা অবশ্যই একটা ভোটের বিপর্যয় ফেস করছি, তবে রাজনীতির বিপর্যয় এটা না। আমরা মনে করি আমাদের রাজনীতি আছে, ফিরে আসবে এবং খুব শক্তিশালীভাবে ফিরে আসবে, কারণ আমরা কিছু আদর্শের ধারক বাহক। সে আদর্শের ধারক বাহক হিসাবে অবশ্যই আমাদের কাছে আসবে। আরেকটি ঘটনা ঘটেছে, ফর দ্য ফার্স্ট টাইম আফটার 2008 জাতীয় পার্টি সারা বাংলাদেশে ভোট করেছে। মার্কাটা ছিল এবং সারা বাংলাদেশে আমরা ভোট করেছি। কারোর সাথে আমরা জোট করিনি। আমরা জোট করতে পারতাম না তা কিন্তু না, আমরা জোট করে কিছু আসন নিয়ে বাকি আসনে আমাদের প্রার্থীদেরকে বসিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা দেশব্যাপী একটা সংগঠন হিসেবে আবার ফিরে আসি 2001-এর মতো, 96-র মতো, 91-র মতো। সেই যাত্রাটা প্রথম ধাক্কায় আমরা সফল হয়েছি পুরোপুরি তা বলবো না, কিন্তু আমাদের প্রার্থীরা শেষ পর্যন্ত ছিল এবং এই যে শেষ পর্যন্ত প্রার্থীরা ছিল, মার্কাটা ছিল 180-টির উপরে আসনে। এটার পলিটিক্যাল বেনিফিট লং টার্মে আমরা পাবো এবং সংগঠনটাকে এখন গুছিয়ে শক্তিশালী করারও একটা সময় এখন আসছে। আমরা সেই লক্ষ্যে কাজ করব। দেখুন না, এটা সত্য যে আমরা 18 ভোটে গিয়েছিলাম, সেখানে সবাই গিয়েছিল। 14 ভোটে আমরা অনেকেই যাইনি, অনেকে গিয়েছিল এবং 14 ভোটে এরশাদ, জিএম কাদের, আমরা সরাসরি ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, যে কারণে জিএম কাদের 5 বছর সংসদের বাইরে ছিল। 24-এর ভোট নিয়ে অনেকে বলতেই পারে, যেহেতু জামাত বিএনপি সহ আরও অনেকগুলো দল সে ভোটে অংশগ্রহণ করেনি, সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। এটা নিয়ে জামাত বিএনপির ভোটারদের মধ্যে অবশ্যই মিশ্র প্রক্রিয়া থাকবে। সেটার জন্য জাতীয় পার্টির কোর ভোট, যেটা যারা 5 বার, 6 বার, 7 বার ভোট দিয়েছে, সেই ভোটটা কমে যেতে পারে না। জিএম কাদের রংপুর সদরে 20,000 ভোট পেতে পারেন না, কারণ তার নিজস্ব কর্মী বাহিনী আছে। 91 ছাড়েই তো সেখানে জাতীয় পার্টি লাখের উপরে ভোট পেয়েছিল। তো সেই জায়গাতে আমার মনে হয় ভোট কমতে পারে, কিন্তু ভোট এত ড্রাস্টিক্যালি কখনো কমে না। হ্যাঁ, তরুণ ভোটারদের আমরা কম ভোট পেয়েছি, কিন্তু পুরনো ভোটার যারা, আমরা সেই ভোটগুলো তো পাবো। তো আমি মনে করি অবশ্যই 14, 18, 24-এ আমাদের ভূমিকা নিয়ে অনেকের মিশ্র প্রক্রিয়া থাকতে পারে। মিশ্র প্রক্রিয়া ইউনূস সরকারের ভূমিকা নিয়েও অনেকের আছে, জামাতের ভূমিকা নিয়েও আছে।
বিএনপিরও 2006 পর্যন্ত ভূমিকা নিয়ে আছে। বিএনপি সেই 2006 থেকে 2024-25 পর্যন্ত ভিকটিম ছিল। এত বছর ভিকটিম থাকার পর মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। তো আমরা মনে করি আমাদেরও মিশ্র প্রক্রিয়া থাকতে পারে, কিন্তু সেটার জন্য আমাদের ভোট কখনো 1%-এর নিচে আসতে পারে না। 1%-এর নিচে আনার মূল কারণ হচ্ছে, যারা এই ভোটটা ইঞ্জিনিয়ারিং করেছে তারা নিশ্চিত ছিল আপার হাউস হচ্ছে, যদি 1% ভোট জাতীয় পার্টি পায় তাহলে আপার হাউসে হয়তো একটা আসন পাবে। সে পথটাও তারা বন্ধ করার জন্য এটা করেছে। তবে এখন তো গণপরিষদে যেহেতু শপথ নেয়নি বিএনপি সরকার, সেক্ষেত্রে তাদের জুলাই সনদ মানার বাধ্যবাধকতা কতটুকু আছে, আপার হাউস করার বাধ্যবাধকতা কতটুকু আছে, এটা একটা কনস্টিটিউশনাল ডিবেট। তো আমি মনে করি এখন হয়তো বা আপার হাউস না হওয়ার সম্ভাবনা আমি দেখি। দেখুন, আমরা প্রথম পর্যায়ে সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যদি নির্বাচনী পরিবেশ থাকে আমরা প্রার্থী দিব এবং প্রার্থীদের পক্ষে প্রচারণা করব। আমরা আমাদের 1%কে বাড়িয়ে আস্তে 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 এটিকে আবার 16%, 20%, 25% নেওয়ার একটা পরিকল্পনা করছি। আমি মনে করি হয়তোবা সামনের দিনে গিয়ে যে সরকার বর্তমানে আছে, বাংলাদেশের সকল সরকারই জনপ্রিয়তা হারায়, বিএনপি সরকারও জনপ্রিয়তা হারাতে পারে। জামাত ইসলামী তাদের কোর ভোটের বাইরে কিছু ফ্লোটিং ভোট পেয়েছে, সেই ভোটটা তারা ধরে রাখতে পারবে বলে আমার মনে হয় না। আর স্বাধীনতার সপক্ষের অনেক ভোট আছে যারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না। আমরা এই সকলকে নিয়ে হয়তোবা সামনে একটা বড় প্ল্যাটফর্ম করব। আমার দৃঢ় বিশ্বাস জাতীয় পার্টির ভোট ফিরে আসবে, কারণ জাতীয় পার্টি একসময় দেশ শাসন করেছে এবং সুশাসনের সাথে করেছে, এবং জাতীয় পার্টি সামনে কি করবে এটা সুনির্দিষ্ট একটা রূপরেখা সামনে দিতে পারবে। পাশাপাশি এই মুহূর্তে জাতীয় পার্টির আর কোনো পলিটিক্যাল ব্যাগেজ নাই। আমরা ভোটে অংশগ্রহণ করব কি করব না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমরা বলেছি যেহেতু আমরা 14, 18, 24 করেছি, আমরা 26-এও করব, যাতে কেউ বলতে না পারে আওয়ামী লীগ নাই তাই তারা ভোটে নাই। আমরা নিজস্ব স্বতন্ত্র অবস্থানে এখন দাঁড়িয়েছি। হ্যাঁ, অবস্থানটা খুব শক্তিশালী এটা আমি বলবো না, কিন্তু শক্তিশালী করার পূর্ণ সম্ভাবনা আছে। এটা আমাদের রাজনৈতিক প্রেডিকশন। এদেশের রাজনীতিটা বায়বীয় এবং সবসময় রাজনীতিতে ফ্লোটিং অনেক ভোট থাকে, ফ্লোটিং অনেক সমর্থন থাকে। যদি আমরা সঠিকভাবে সংগঠন করতে পারি, সরকারি নির্যাতনের শিকার না হই, সরকার যদি গণতান্ত্রিক থাকে, জাতীয় পার্টি আবার প্রস্ফুটিত হবে। এ বিষয়ে আমি মনে করি আমাদের পার্টির ব্যর্থতা আছে এবং দুর্বলতা আছে। আমি মনে করি আমাদের পার্টি 2008-এর পরেই জোট ছাড়া এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তবে এটাও সত্য, 14 সালের ভোট হওয়ার পর থেকে দেশে কোনো স্বাভাবিক রাজনীতি ছিল না। আপনি সরকারি আচ্ছাদনে থাকলে কিছু আসনে জিততে পারবেন, অন্য জায়গায় আপনি কোনোভাবেই জিততে পারবেন না। স্থানীয় এমপিরাও আমাদের সংগঠনকে দাঁড়াতে দেয়নি, আমাদের অফিস দখল করেছে, আমাদের লোকজনকে ভাগিয়ে নিয়ে গেছে, ভয় দেখিয়েছে, মামলা দিয়েছে। সো আওয়ামী লীগের আমলে আমরা গ্রো করার সুযোগ পাইনি। পাশাপাশি আওয়ামী লীগের সাথে থাকার কারণে অ্যান্টি আওয়ামী টোটাল ব্যাগেজটা আমাদের উপর ছিল। তো সেটা হয়তো বা সরকারি প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সেখান থেকে রক্ষা পেত ভোটে, কিন্তু জাতীয় পার্টি সেভাবে পেত না। ফলে পার্টি ছিল কিছু গুটি কয়েক আসনের, সেখান থেকে পার্টিটি আবার 200 আসন 300 আসনের দিকে যাচ্ছে। আমি মনে করি অতীতের দোষত্রুটিগুলো মেনে নিয়ে ভুল বুঝে আমরা যদি সঠিকভাবে আগাই, আমাদের পার্টি আবার ফিরে আসবে। এদেশে যারা ইসলামিস্ট না তারা জামাত করবে না, এদেশে যারা প্রো লিবারেশন তারা জামাত করবে না। স্বাভাবিকভাবে কয়েকজন মুক্তিযোদ্ধা যদি জামাতে গিয়েছে, তো এরকম বিপুল ভোট ব্যাংক খুব দ্রুত ফ্লোটিং থাকবে, খুব দ্রুত ফ্রাজাইল থাকবে এবং তারা প্ল্যাটফর্ম চাবে। আমরা সঠিক রাজনীতি দিয়ে তাদেরকে আমাদের প্ল্যাটফর্মে আনবো। হ্যাঁ, 8 থেকে 24 আমাদের ব্যর্থতা আছে, এটা আমি অস্বীকার করবো না। তবে কিছু কিছু সীমাবদ্ধতাও ছিল, কিছু বাধ্যবাধকতাও ছিল। একটা রিজিম ছিল সেই সময়, একটা রিজিমের আন্ডারে আরেকটি দল প্রস্ফুটিত হতে পারে না। সো সেই সময় রিজিম আওয়ামী জাতীয় পার্টিকে নিয়ন্ত্রিত করে সীমিত রেখেছিল, সেই সীমিত থেকে জাতীয় পার্টি কিন্তু আজকে বের হয়ে গেছে। তো আমরা মনে করি এটি আমাদের জন্য একটা অপরচুনিটি। দেখুন, সংস্কারের সাবস্টেন্টিভ আইডিয়াগুলো আমি খারাপ বলবো না, এগুলোর মধ্যে জাতীয় পার্টির পূর্ণ সমর্থন ছিল। কিন্তু আসলে সংস্কার তো হতে হবে ঐক্যমতের ভিত্তিতে এবং কনসেনসাসের ভিত্তিতে। আপনি দেশের সংস্কার করছেন, দেশের মানুষের প্রতিনিধি সকলকে নিয়ে করতে হবে। সেখানে 30টি নিবন্ধিত দলকে বাদ দিয়ে যখন আপনি সংস্কার করলেন,
যত ভালো ভালো কথা সেখানে থাকুক, সেটি গোড়া থেকেই ঐক্যমত সৃষ্টিতে ব্যর্থ হলো। পাশাপাশি না ভোট পেয়েছে 1/3 ভোটার না ভোট দিয়েছে, 73 লক্ষ ভোট বাতিল হয়েছে হ্যাঁ না ভোটে, এবং হ্যাঁ না ভোটের গণনার সময় পোলিং এজেন্ট ছিল না অনেক জায়গাতেই। ধারণা করা হচ্ছে হ্যাঁ ভোটটি ইনফিলট্রেট করা হয়েছে, স্টাফিং করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে হ্যাঁ ভোটের পক্ষে, গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে যে ঐক্যমতটি হওয়ার কথা ছিল সেটা ভোটেও হয়নি, সেটি রাজনীতির মাঠেও হয়নি, ঐক্যমত কমিশনও করেনি। ঐক্যমতবিহীন একটি সংস্কার প্রস্তাব বিএনপি কতটুকু মানতে বাধ্য? এই প্রস্তাবগুলো বিএনপিকে সীমাবদ্ধ করবে। ঐক্যমত থাকলে বিএনপি এটা মানতে বাধ্য হতো। যেহেতু ঐক্যমত হচ্ছে না, বিএনপি কেন নিজের ক্ষমতা কার্টেল করবে অনেকের একটি প্রস্তাবের ভিত্তিতে? তো আমরা সে সময় বলেছিলাম আমাদেরকে ডাকেন, আমাদের মতামত নেন। আমরা এটাও বলেছিলাম সংসদে যদি আওয়ামী লীগকে নেন, একটা ঐক্যমতের ভিত্তিতে একটা সনদ তৈরি করেন বা যেটাই করেন। এখানে আরও কিছু লিগাল ইস্যু আছে। প্রেসিডেন্ট তার অর্ডিন্যান্স জারি করে সনদ করেছেন, প্রেসিডেন্ট তার অর্ডার জারি করেছেন। যদি প্রেসিডেন্ট অর্ডার জারি করবেন কখন? যখন সংবিধান থাকবে না এবং যখন সংসদ থাকবে না। যখন সংসদ থাকবে, সংবিধান থাকবে, তখন সংবিধান অনুযায়ী অর্ডিন্যান্স হবে। যখন সংবিধান থাকবে না, যেহেতু সংবিধান নাই, তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার হতে পারে। 72 সালে হয়েছিল এবং 49, 50, 51 সালেও হয়েছিল। এখন প্রেসিডেন্ট একটা অর্ডার দিয়েছেন এই জুলাই সনদ সংক্রান্ত, এটা উনি কী ভিত্তিতে দিলেন? এটা দেওয়ার ক্ষমতা তার কোথায় আছে? তখন তো সংবিধান সাসপেন্ডেড না, তখনও সংবিধান আছে। তাহলে উনি অর্ডিন্যান্স দিতে পারেন, এবং অর্ডিন্যান্স দিতে পারেন কিভাবে? সংবিধানের আলোকে। এবং অর্ডিন্যান্সের ক্ষমতা আর্টিকেল 93-তে বলেছে যে বিষয়ে পার্লামেন্ট আইন পাস করতে পারবে না সেই বিষয়ে অর্ডিন্যান্স দেওয়া যাবে না। অর্থাৎ আপনি জুলাই সনদ দিয়ে যে জিনিসগুলো নিয়ে আসলেন তার অনেকগুলোই পার্লামেন্ট সেই সময় পাস করতে পারতো না। যদি পার্লামেন্ট না পারে তাহলে আপনি অর্ডিন্যান্স ছিল না। যদি পার্লামেন্ট এখন আসে, মানে এখনকার পার্লামেন্টও পারতো না তখনকার সংবিধান অনুযায়ী। আর হচ্ছে আপনি সংবিধানের কোনো সংস্কার আপনি অর্ডিন্যান্স নিয়ে করতে পারবেন না। আপনি দেখবেন রাষ্ট্রপতির অর্ডার যেটা দেওয়া হয়েছে সেখানের বিষয়গুলো সরাসরি সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করার কথা বলা আছে। তাহলে আপনি সংবিধান সংশোধনের জন্য অর্ডিন্যান্স পারবেন না, কিন্তু অর্ডার দিয়ে করলেন যখন সংবিধান ছিল। সো এটা হয়ে গেছে যে ইউ ক্যান নট ইট দ্য কেক অ্যান্ড হ্যাভ ইট এট দ্য সেম টাইম, অর ইউ ক্যান নট ব্লো হট অ্যান্ড কোল্ড এট দ্য সেম টাইম। আপনি সংবিধান রাখবেন আবার সংবিধান মানবেন না, এটা হতে পারে না। তো এই বিষয়গুলোতে আমি মনে করি বিগত অন্তর্বর্তী সরকার একটা হচপচ সংস্কার করেছে এবং অনৈক্যের ভিত্তিতে করেছে, যেটি রাজনৈতিক সংকট তো কমালোই না, আমি মনে করি রাজনৈতিক সংকট বাড়ালো। এবং এই অনৈক্যের কারণে বর্তমান সরকারের ভবিতব্য সরকার তারা যে সংস্থাগুলো মেনে নেবে এর বাধ্যবাধকতাও কমে আসলো। অ্যাগেইন এটা কনস্টিটিউশনাল ইস্যু চলে আসে। প্রথম হচ্ছে নির্বাচন কমিশন শপথ নেয় সংবিধান সমুন্নত রেখে নির্বাচন করার জন্য। যে গণভোট সংবিধানে নাই, নির্বাচন কমিশন কি সেই গণভোট করতে পারে? এই ইস্যুটা চলে আসছে। নির্বাচন কমিশন যে গণভোট করলো এটা কোন সংবিধানের আন্ডারে? এটা অর্ডারের আন্ডারে, যে অর্ডারটার লিগ্যাল ডিফেক্টটা আমি আপনাকে একটু আগে বললাম। এখন সংবিধান সংস্কার কমিশনের কথা গণভোটে পাশ হয়েছে। এখন গণভোট কি সংসদকে বেঁধে ফেলতে পারে? আমি কালকেও বলেছিলাম যে বিয়ের আগে কি বাচ্চার আকিকা করা যায়? বিয়ে হবে, রেজিস্ট্রি হবে, বাসররাত হবে, তারপরে বাচ্চা হবে, তারপর আকিকা হবে। গণভোটের মাধ্যমে সংসদীয় ভোটের সাথে সাথে নতুন সংসদকে আপনি বেঁধে ফেলতে চাচ্ছেন। পার্লামেন্ট ক্যান নট বাইন্ড ফিউচার পার্লামেন্ট। পার্লামেন্টের সোভারেন্টি এটা বলে না। ঐক্যমত কমিশন সোভারিন না, রাষ্ট্রপতি সোভারিন না, পার্লামেন্ট সোভারিন। সেই সোভারিন পার্লামেন্ট এখন গণপরিষদে বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে শপথ নেবে কি না? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কখন হয়? যখন সংবিধান থাকে না। একটা সংবিধান থাকা অবস্থায় সংবিধান সংস্কার গণপরিষদ হয় এমনটা আমি শুনিনি। হতে পারে দু এক জায়গায় আছে, কিন্তু আনইউজুয়াল। অ্যাগেইন আপনি সংবিধান রাখছেন আবার গণপরিষদ করছেন। এখন আপনি প্রথমে শপথ নিলেন সংস্কার পরিষদ, মানে ঠিক এরকম জিনিসটা আমরা শুনিনি আর কি। সাধারণত বিপ্লব পরবর্তী আন্দোলন পরবর্তী সময়ে যে গণপরিষদ হয় সেটা সংবিধান সাসপেন্ড করেই হয়। এখন আপনি শপথ নিলেন সংবিধান সমুন্নত রাখিব আমি এমপি হিসাবে, আর পরের শপথটা গণপরিষদ হবে সংবিধানের বাইরে। তাহলে আপনি সংবিধানের সমুন্নত রাখার শপথ নিয়ে আবার সংবিধান ভঙ্গের শপথ নিতে পারবেন? তো সেখান থেকে আমি মনে করি বিএনপি সাংবিধানিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে বিএনপি অবশ্যই কিছুটা, আমি বলবো, ছলচাতুরি করেছে। বিএনপি তার এই মনোভাবটা ভোটের আগে দেখায়নি।
ভোটের পরে দেখাচ্ছে। এটাও জনগণ কিছুটা বিরূপভাবে নিবে। তবে ওই যে বললাম, ঐক্যমত সৃষ্টি যেহেতু হয়নি এবং না ভোটের সংস্কার হবে, কিন্তু আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং সংসদীয় পদ্ধতিতে সংস্কার হবে, ঠিক গণভোটের ভিত্তিতে হবে না। হয়তো এই সংস্কারগুলি আবার অ্যামেন্ডমেন্ট হিসেবে আসবে এবং অ্যামেন্ডমেন্ট হিসেবে পাস হবে, তখন আবার গণভোটে যাবে। ভবিষ্যতে আরও গণভোট হওয়ার সম্ভাবনা দেখছি আমি। 6 মাসের একটা বাধ্যবাধকতা গণভোটে ছিল। 6 মাস পরে আসলে কি হবে এটা আবার ওখানে বলা নাই। 6 মাস পরে এটা ফাংটাস অফিসিও হতে পারে, অটোমেটিকলি ল্যাপস হয়ে যেতে পারে, গণভোটটা ইফেক্ট চলে যেতে পারে। অ্যাজ আই টোল, পার্লামেন্ট সোভারেন এবং বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে। সো এখানে বিএনপির ব্যক্তিগত ইচ্ছার উপর এখন নির্ভর করবে। এটা নিয়ে ক্রাইসিস তৈরি করলেও আমার কাছে মনে হচ্ছে জামাত বা এনসিপি এটা নিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না। কারণ ওই যে বললাম, ঐক্যমত্য সৃষ্টি হয়নি সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, যেটা অনায়াসে করা যেত সেই সময়। তো এখন তো দেখা যাবে বিপুল অংশের লোক, বিপুল অংশের দল এর বিরুদ্ধেই দাঁড়াবে, এবং জামাত এবং এনসিপি যখন এর পক্ষে আন্দোলন করবে তখন এর বিপক্ষের সব শক্তি আবার এক হবে এর বিরুদ্ধে। তো তখন দেখা যাবে নিক্তির পাল্লায় জামাত এনসিপির জোরের থেকে এর বিপক্ষের জোরটাই শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। এবং বিএনপি খুব ভাগ্যবান যে তারা এরকম একটি রাজনৈতিক অবস্থানে চলে গেছে। জিয়াউর রহমানও এরকম ছিলেন যে তার কাছে আসলে সৌভাগ্য উনি ডেকে আনতেন না, সৌভাগ্য তার কাছে আসতো। পদ উনি যেতেন না, পদ ওনার কাছে আসতো। ঠিক তারেক জি এরকম একটি অবস্থানে আছেন যে বিভিন্ন প্রশ্নের সমাধান এখন তার মধ্যেই আছে। একটা আলট্রা ইসলামিক ট্রানজিশন থেকে ডেমোক্রেটিক ট্রানজিশন, একটা প্রো লিবারেশন ট্রানজিশন, যারা সংস্কার চাচ্ছে না, যারা গণভোটকে খুব একটা ওন করে না, তাদের জন্য এখন তারেক জিয়া হচ্ছে এম্বডিমেন্ট অফ ইউনিটি। তো এখন তারেক জিয়া সাহেব এটাকে কতটা উনি ইউজ করবেন এবং কতটা অ্যাবিউজ করবেন না। আমাদের দেশে সমস্যা হচ্ছে প্রাইম মিনিস্টার পদটি এত পাওয়ারফুল, এখানে আপনি একই সাথে সংসদের প্রধান, আপনি একই সাথে ক্যাবিনেটের প্রধান, একই সাথে আপনি সেনাপ্রধানদের নিয়োগ দিচ্ছেন, স্পিকার নিয়োগ দিচ্ছেন, চিফ জাস্টিসও ডিফ্যাক্টো আপনি দিচ্ছেন, স্পিকার থেকে শুরু করে কমিটি সব কিছু। তো সেক্ষেত্রে আমি মনে করি ওনার অবশ্যই ইনক্লুসিভ অ্যাপ্রোচে দেশ চালাতে হবে। অ্যাবসলিউট মেজরিটির ফ্লেভার যদি উনি নিয়ে চালান, আস্তে আস্তে এটা অটোমেটিক্যালি একটা টাইরানির দিকেই নিয়ে যাবে। এবং বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন সরকারকেই তোষামত করে, এবং সরকারের টাইরান্ট হওয়ার ক্ষেত্রে কোনো রক্ষা কবচ নাই, জুডিশিয়ারি, মিডিয়া, কেউ পারে না। তো সেটা জনাব তারেক জিয়ার নিজস্ব উপলব্ধি। 17 বছর উনি নির্যাতিত ছিলেন, ওনার মা 2 বছর জেলে ছিলেন, উনি নির্বাসিত ছিলেন। তো অবশ্যই তাকে দেশ রক্ষার জন্য সকলকে সাথে কথা বলে এবং তোষামত থেকে দূরে থেকে, ক্ষমতার অ্যাবিউজ থেকে দূরে থেকে দেশ চালাতে হবে। ওনাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকের মধ্যেই কাজ করার উদ্যম আছে, অভিজ্ঞতা আছে। অনেকে আগে সফল মন্ত্রী ছিলেন, অনেকে তরুণ থেকে এসেছেন। তারা ভালো কাজ করবেন বলেই আমার মনে হয়। তবে তাদের প্রত্যেকেই 17 বছর বা 16 বছরের যে জিঘাংসা, এটা থেকে বের হয়ে আসতে হবে। দেশ গঠন করতে হবে, মন্ত্রণালয় গঠন করতে হবে এবং মন্ত্রণালয়ের উন্নয়ন করতে হবে। দেশটি, বাংলাদেশ চালানো খুব কঠিন কাজ। এখানে একটা সময় খাদ্যশস্যের সমস্যা ছিল, এখন খাদ্যশস্যের সমস্যা নেই, কিন্তু চাকুরি নেই। বহু মানুষ রাস্তায় রাস্তায় এখন বেকার হিসাবে ঘুরছে। ইকোনমির অবস্থা ভালো না, বাজেট কমে আসবে বিভিন্ন সেক্টরে, আমরা অনুভব করি। তো কম বাজেটে কিভাবে উন্নত সেবা দেওয়া যাবে, জনমুখী সেবা, সেটার জন্যই তাদেরকে কাজ করতে হবে। তো তারা সবাই অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ। আমার দৃঢ় বিশ্বাস তারা অ্যাটলিস্ট সফল হওয়ার চেষ্টা করবে এবং জনবান্ধব কাজ করবে, এবং এ বিষয়ে আমরাও সহযোগিতা করব। তবে যেটি আমি সবসময় বলবো, 2001 থেকে 2006-এর বিএনপির যে অভিজ্ঞতা, যে ব্যর্থতার অভিজ্ঞতা, যে স্বেচ্ছাচারিতা বা যে একনায়কতন্ত্রের কিছু নিদর্শন সে সময় ছিল, সেখান থেকে বিএনপিকে শিক্ষা লাভ করতে হবে। প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ই শিবির ওভারওয়েলমিং মেজরিটি পেয়েছে, ওভারওয়েলমিং মেজরিটি, তার ধারে কাছেও কেউ নাই। সেখান থেকে আমারও মনে হয়েছিল জাতীয় নির্বাচনেও জামাত জিতে যেতে পারে। তবে তরুণদের মধ্যে যেভাবে করে ইসলামাইজেশনটা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, হয়তোবা সার্বিক ভোটারে সে হারে বৃদ্ধি পায়নি। জামাতের মধ্যে এখনও 71-এর ব্যাগেজ আছে, এবং বিগত সরকারের পতনের সাথে সাথেই পাকিস্তানের বারবার বাংলাদেশে আসা, জামাতের পাকিস্তান প্রীতি দৃশ্যমান করা,
এটা থেকে সবাই কিন্তু একাত্তরকেই মনে করছে, এবং কথাবার্তার টার্মেও কিন্তু অনেকটা সেই প্রি একাত্তর টাইপ কথাবার্তা শোনা গেছে। মুক্তিযুদ্ধের সেটেল ন্যারেটিভ, কিছু জিনিস সেটেল ন্যারেটিভ, সেগুলোকেও তারা বিতর্কিত করার চেষ্টা করেছে জামাত বা এনসিপির অনেক নেতারা, এবং জনগণ সেটাকে ভালো চোখে নেয়নি। এখনও এই দেশের নারীরা মনে করে তাদের স্বাধীনতার ক্ষেত্রে জামাত প্রতিবন্ধকতা হতে পারে, একটা বিশাল অংশের নারী মনে করে। আবার বিশাল অংশের নারী কিন্তু জামাতকে ভোট দেয় যে জান্নাতে যাওয়া যাবে, এটা কিন্তু বিশ্বাস করে। তো বাঙালি খুব অদ্ভুত ডিলেমার একটা জাতি। তো সেখান থেকে আমি মনে করি জামাত তার সর্বোচ্চ পর্যায়ে ছিল এই আন্দোলনের পরে, কারণ এই আন্দোলনে জামাত যতটা কন্ট্রিবিউট করেছে এবং যত সফলতা পেয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে তারা এত সফলতা পায়নি, এত কন্ট্রিবিউটও করেনি। তো সেটার পরে নেক্সট লাস্ট যে সরকারটা ছিল সেটাও জামাতেরই সরকার ছিল টোটালি, আমরা সেটা বলবো। ইউনূস সরকার জামাতের সরকার, ইউনূস সরকার এনসিপির সরকার। তারপরেও জামাত ভোটে জয়লাভ করতে পারেনি, কারণ শেষ মুহূর্তে অনেক মাইনরিটি ভোটার অ্যান্টি জামাতকে ভোট দিয়েছে। আমরা শুনতে পেয়েছি আওয়ামী লীগও বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। তো সামনের ভোটে গিয়ে জামাত শক্তিশালী থাকবে, তবে অনেক বড় আকার ধারণ করবে এমনটি আমার মনে হয় না, কারণ প্রত্যেকের রাজনীতির একটা নিজস্ব কেক থাকে, নিজস্ব পরিধি থাকে। জামাত তার পূর্ণাঙ্গ পরিধিতে পরিস্ফুটিত হয়ে গেছে, এবং সে আওয়ামী লীগকে হটিয়েছে। তার সরকার নিয়ে এসেছিল, তার সরকারে তার লোকজন ছিল, ভোট হয়েছে, ভোটেও 70টি আসন পেয়েছে। এখন যখন ভবিষ্যতে সকল দল মিলে একসাথে ভোট হবে, তখন যদি নতুন কোনো জোট না হয়, তাহলে জামাত এর থেকে অনেক ভালো করবে, এর সম্ভাবনাটা খুব বেশি আমরা দেখি না। আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যেটি ছিল গত 1.5 বছর, আমরা ধারণা করতে পারি এখন সেটি কমে যাবে। কমে গেলে সেটিও জামাতের রাজনীতিতে কিছুটা ইম্প্যাক্ট ফেলবে। তবে জামাত একটি আদর্শিক দল, ক্লাস 5 থেকে তারা ছেলেপেলেদেরকে নার্সিং করে, গার্জেনশিপ করে, মেন্টরশিপ করে, সেটার ফলাফল তারা পাচ্ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে। তাদের অসংখ্য ইনস্টিটিউশন আছে, বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার আছে, মেডিকেল কলেজ আছে, মেডিকেল কোচিং সেন্টার আছে, ইটস এ হিউজ এস্টাবলিশমেন্ট। তো সেখানে তারা ব্যাংক বিমা, তো অনেককে তারা ডেলিভারি দিতে পারছে। অ্যাকচুয়াল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে জামাত এগিয়ে থাকে সবসময়ই। তো সেক্ষেত্রে জামাত শক্তিশালী থাকবে। তবে ক্ষমতায় আসাটা আমি মনে করি যখন সকল দল ভোটে আসবে, তখন জামাতের ক্ষমতা আসাটা স্তীমিত হতে পারে, যদি না আওয়ামী লীগ জামাত কখনো জোট হয়। আসলে জেনজি তরুণ বা ইয়াংদের সাইকোলজি বুঝতে আমরা ব্যর্থ হয়েছি, এটা আমরা স্বীকার করব। তাদের মধ্যে অনেকে ইসলাম পেয়েছে, ইসলামকে ধরেছে, অনেকে 71কে ধরেছে, অনেকে সেকুলারিজমকে ধরেছে। ইসলাম ধরেছে এই অংশটাই বেশি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। জাতীয় পার্টি 14 সালে শেষ সাহসী কাজ করেছিল, বৈপ্লবিক কাজ। 24 আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, অনেক রেকর্ড আছে। 14 সালে ভোটের শেষ মুহূর্তে জাতীয় পার্টি ভোট বর্জন করে, আমরা প্রায় 270 জন মনোনয়ন প্রত্যাহার করি। কিন্তু জামাত বিএনপি সহযোগিতা না করার কারণে 14 সালের ওই অ্যাটেম্পটা ফেইল্ড হয়। একটা রাজনৈতিক দল যখন একটা অসম্ভব সাহসী কাজ করে ফেইল্ড হয়, সেটার কনসিকুয়েন্সটাই দলের জন্য ড্রাস্টিক হয়। প্র্যাকটিক্যালি ওইটা ফেইল্ড হওয়ার পর থেকে জাতীয় পার্টি আর স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি। এরশাদ স্যার এবং অনেকদিন পর্যন্ত জিএম কাদের, তাকে দল ঠিক রাখার জন্য সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে হয়েছে, সামঞ্জস্যপূর্ণ কথা বলতে হয়েছে। এবং লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আমরা 19 সালে মাত্র 2টো উপজেলা চেয়ারম্যানে জিতেছিলাম, 24 সালে 1টা বা 2টো জিতেছিলাম। তো আমাদের ওই দলটাকে সংকুচিত করে ফেলেছিল সেই সময়। একদিকে অ্যান্টি আওয়ামী লীগ যারা, তারা আমাদেরকে অপছন্দ করছে কারণ আমরা আওয়ামী লীগের সাথে সংসদে আছি, আবার আওয়ামী লীগ আমাদেরকে বিকশিত হতে দিচ্ছে না। আমরা এই ট্র্যাপে পড়ে গিয়েছিলাম। সেখানে যারা তরুণ তুর্কি বা তরুণ কমিউনিস্ট বা তরুণ বিপ্লবী যারা, তারা বা প্যাট্রোনেজের দিক থেকে একটা গ্রুপ সরকারি দলের সাথে ছিল চাকরি বাকরি সুবিধার জন্য, একটা গ্রুপ ইসলামকে বেছে নিয়ে ইসলামিক দলগুলোতে চলে গেছে, এই সংখ্যাটা অনেক। একটা গ্রুপ কমিউনিজমে চলে গেছে। আমাদের আসলেই বিগত 1 দশকে তরুণদের জন্য দেওয়ার মতো কোনো সঠিক আদর্শ আমরা দাঁড়া করাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আর আমরা এখন সেটা করব তরুণদেরকে সাথে নিয়ে, এবং ডেফিনেটলি নতুন আলোকেই জাতীয় পার্টি সাজাতে হবে, নতুন চেতনা নিতে হবে। তবে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এই বিষয়ে আমাদের একটা পুরনো ঐতিহ্য আছে, এবং এটাকে আঁকড়ে ধরে আমরা সামনে আগাতে চাচ্ছি। মানে একটা হচ্ছে যে জামাত ইসলামীর প্রচুর প্যাট্রোনাইজ করার মতো ক্যাপাসিটি আছে, তার স্ট্রাকচার আছে, তার একদম বটম লাইন থেকে তাকে পিক করে একদম ভার্সিটিতে অ্যাডমিশন করানো পর্যন্ত, হলে প্লেসমেন্ট করা পর্যন্ত, চাকরি পর্যন্ত পাইপলাইন আছে। এই পাইপলাইনটা আর কোনো দলেরই নাই।
এবং সেটার সুফল তারা পাচ্ছে। এবং একটা সময় আমরা ছোটোবেলা দেখেছি সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে বের করে দেওয়া হয়েছিল, সেই শিবির এখন বিশ্ববিদ্যালয়গুলোতে সদম্পে মোটামুটি গণতান্ত্রিকভাবেই জয়ী হয়ে তারা কমিটিতে আছে। সেটার তুলনায় অন্য কোনো দলই সেরকম কোনো ডেলিভারি দিতে পারেনি। বিগত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের দেশটা দুভাগ হয়েছিল, একটা প্রো আওয়ামী লীগ আর একটা এক্সট্রিম অ্যান্টি আওয়ামী লীগ। জাতীয় পার্টি সামহাও এই দুটোর মধ্যে কোনোটাতেই ফিট হয়নি। আমরা এক্সট্রিম অ্যান্টি আওয়ামী লীগ হতে পারছিলাম না, কারণ আমরা বারবার ভোটে যাচ্ছি। আবার প্রো আওয়ামী লীগ হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা আওয়ামী লীগ কোনো দুর্নীতি, গণহত্যা কোনো কিছুর সাথে জড়িত না। সেইখানে একটা তৃতীয় শক্তি হিসাবে আমরা মনে করি আমাদের নতুন ন্যারেটিভস দেওয়া উচিত ছিল, নিউ তত্ত্ব, নিউ ডক্ট্রিন। এক্ষেত্রে যে আন্দোলনটি হলো, আন্দোলনের পরে তরুণদের যে ব্যাপক অ্যাসপিরেশন ছিল, সেখানেও এখন ভাটা পড়ে গেছে। সো তরুণরাও এখন নতুন দল, নতুন মতবাদ খুঁজবে। তো আমরা সামনের দিনে আমি মনে করি পলিটিক্সে মতবাদ বা দর্শন এটা আন্দোলনের সাথে সম্পর্ক। যখন একটা সরকারকে হটাতে হবে তখন দর্শনগুলো খুব বেশি কাজে লাগে। এছাড়া কিন্তু আমরা ফেস দেখে দেখেই মানুষ আসবে। অধিক সংখ্যক তরুণকে আমরা মনোনয়ন দিব, অধিক সংখ্যক তরুণ যুবককে আমরা উচ্চ পদে আসীন করব, এবং তারা যেন আরও তরুণকে অ্যাট্রাক্ট করে এরকম একটি কাঠামো আমরা সামনে তৈরি করব। এনসিপিতে কিছু অসাধারণ সাহসী নেতা আছে যারা 36 দিন অ্যাটলিস্ট চরম সাহসিকতার সাথে পুলিশ প্রশাসন সবার বিরুদ্ধে আন্দোলন করেছে। তবে তাদের একটা বড় অংশ ঢাকা ভার্সিটি কেন্দ্রিক। ঠিক ঢাকা ভার্সিটিতে দাঁড়িয়ে সেখানে সাহস দেখানো খুব একটা কঠিন কাজ না। আমি ঢাকা ভার্সিটিতে বড় হয়েছি, আমি জানি। কিন্তু এর বাইরেও ঢাকা ভার্সিটির বাইরে বহু ছেলেপেলে সাহস দেখিয়েছে। তারা কিন্তু এনসিপির অনেকেই ফ্রন্ট লাইনে নাই। 24 জন প্রাইভেট ভার্সিটি থেকে মারা গেছে, 24 জন। ঢাকা ভার্সিটি একজনও মারা যায়নি, কারণ ঢাকা ভার্সিটিতে আন্দোলনরত ছাত্রকে গুলি করে মেরে ফেলা এটা অনেক বড় বিষয়। ঢাকা ভার্সিটি সবার নিজের ক্যান্টনমেন্টের মতো, ওন হোমের মতো। এনসিপি প্রথম দিকে সবাই মনে করেছিল তারা প্রো লিবারেশন হবে, তারা উদার হবে, কিন্তু আস্তে আস্তে দেখা গেলো তাদের একটা বিশাল অংশই আসলে শিবিরের বা জামাতের আচ্ছাদনেই ছিল। এবং আমরা সবসময় বলেছি তারা জামাতের বি টিম। আমি একটা টকশো বলেছি তারা জামাতের জামাতা। এবং শেষ মুহূর্তে যখন জামাতের সাথে জোট করলো তখন সকলে কনফার্ম হয়ে গেল যে আশঙ্কাগুলো ছিল সেগুলো সবগুলোই সত্যি। এবং মাহফুজ সাহেব যেটা খুব চমৎকার বলেছেন, এত অল্পতে ছাত্ররা বিক্রি হয়ে গেল। 6টি আসনের জন্য এত বড় আন্দোলনের টোটাল ক্রেডিট 6টা ছেলে বা 10টা ছেলে কিন্তু বিএনপির থেকে বেশি লাইমলাইটে ছিল, ফোকাস ছিল অ্যান্টি আওয়ামী লীগ মুভমেন্টে ওই 36 দিন বা তার পরবর্তী সময়ে। সেটাকে আমি মনে করি এনসিপি পুরোপুরি ক্যাশ করতে পারেনি। তারা জামাতের ব্র্যাকেটে চলে গেল, এই ব্র্যাকেট থেকে তারা আর বেরোতে পারবে না। এনসিপির ভোট ব্যাংক আর জামাতের ভোট ব্যাংক এখন সমার্থক হয়ে গেল। সো ভবিষ্যতে এনসিপি বড় হবে, বেটার করবে, এই সম্ভাবনাটা কম। তবে এটাও ডিপেন্ড করবে তাদের অ্যাক্টিভিটিসের উপর, তারা এমপি হিসেবে কত সফল হয়, পার্লামেন্টে কত সফলভাবে কথা বলে। এবং দেখবেন যে এই আন্দোলনের পরপরই কিন্তু কোনো ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি কিন্তু জোরালো অংশগ্রহণ করেনি। অর্থাৎ তারা ছদ্মবেশী জামাত ছিল, শিবির ছিল, তারা আবার ছদ্মবেশে জামাত বিএনপিকেই সমর্থন করেছে। তো সেদিক থেকে আমি মনে করি ন্যাশনাল একটা লস হয়ে গেছে। বিপুল পরিমাণ ছাত্র তাদের কথায় রাস্তায় নেমেছিল, তাদের মধ্যে আওয়ামী লীগও ছিল, তাদের মধ্যে ইসলামিস্ট ছিল, কমিউনিস্ট ছিল, সবাই ছিল। সবার নেতৃত্ব কিন্তু অটোমেটিক্যালি এই 6-7 জন 10 জনের মধ্যে চলে গেছিলো, কিন্তু তারা নিজেদেরকে আস্তে 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 জামাতের মধ্যেই আবদ্ধ করে ফেললো। এটার আসলে এনসিপি নেতারাই বলতে পারবে এটা তাদের জন্য মঙ্গলকর হলো কি না। আমি মনে করি তারা ওয়াইড ওপেন থাকা ভালো ছিল, তাদের জন্য অনেক সম্ভাবনার দরজা ভবিষ্যতে খুলে যেত। কিন্তু একটি দলে আবদ্ধ হওয়ার কারণে ওই দলের বাইরে আর কোনো সম্ভাবনা তাদের জন্য মনে হয় না চলে আসবে। দেখুন, একটা পর্যায়ে আওয়ামী লীগের চলে যাওয়াটা, পরিবর্তনটাই প্রয়োজন ছিল, অ্যাটলিস্ট সেটা হয়েছে এক পর্যায়ে। আরেকটা হচ্ছে গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, সুশাসন, সেগুলোতে আমি খুব একটা আশার আলো দেখি না। সেটিতে আমি মনে করি কোনো সরকারই সে বিষয়ে সচেষ্টও না। ইউনিস গভর্নমেন্ট সেটা পারতো, কারণ তাদের ব্যাগেজ ছিল না, তারা খুব দ্রুত অনেক সংস্কার করতে পারতো, তারা সেই সংস্কারগুলো করেনি। তাদের যে ক্যাবিনেট অ্যাডভাইজাররা ছিলেন তারা প্রত্যেকেই শশা ক্ষেত্রে ওয়ার্ল্ড ফেমাস, কিন্তু তারা যে ক্ষেত্রে ওয়ার্ল্ড ফেমাস, যে ক্ষেত্রে তারা এক্সপার্ট, সেগুলোও তারা ইমপ্লিমেন্ট করেনি। তো সেক্ষেত্রে আমি তো মনে করি একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে গেছে। আর বর্তমান সরকারও এগুলো বিষয়ে খুব সচেষ্ট থাকতে পারবে বলে আমার মনে হয় না। জনগণ আশাহত হতে পারে, তবে যেহেতু একটা ইলেকশন হলো, একটা গভর্নমেন্ট আসলো,
রাষ্ট্রটা বেঁচে গেল হয়তো বা। ইলেকশন না হলে, আগের সরকার থাকলে আমরা ভয় পেয়েছিলাম কোনো এক সময় আলট্রা ইসলামিক রেভলিউশন হতে পারে, আলট্রা ইসলামিক টেক ওভার হতে পারে। তো সেখান থেকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, এটা মন্দের ভালো। একটা ইলেকশন হয়ে যাওয়ার পর, একটা দায়বদ্ধ সরকার থাকার পর, একটা প্রশাসনিক কাঠামো স্ট্যাবলিশ হওয়ার পর সেখানে বিপ্লব করার জাস্টিফিকেশন কমে আসে। তো সেরকম কোনো বিপ্লব ভবিষ্যতে হলে সেটাকে জঙ্গিবাদ হিসাবে টার্ম করা যাবে এবং সেটাকে তখন আইনমাফিক ব্যবস্থা নেওয়া যাবে। যে কাঠামোটা বিগত সরকারের, ইউনূস সরকারের সময় ছিল না বলে আমাদের মনে হচ্ছিল। তো অবশ্যই আমরা বিএনপির সময়ও দেখেছিলাম জঙ্গিবাদ হয়েছিল, কিন্তু তারা কিন্তু পয়সাটা দমন করেছে। কর্নেল গুলজারের নেতৃত্বে টাস্কফোর্স করে স্বল্প সময়ের মধ্যেই জেএমবি সহ সকল জঙ্গিবাদকে তারা নির্মূল করেছিল। তো অবশ্যই একটা ইলেক্টেড গভর্নমেন্ট জঙ্গিবাদের দায় নিয়ে থাকতে পারে না, তারা সেক্ষেত্রে কঠোর হবে, এটা আমার মনে হয়। তবে ইসলামিক উদারতা রাজনীতি আর ইসলামিক জঙ্গিবাদ রাজনীতি, এই দুটোর মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও এটা ভাগ করে ফেলতে হবে। যারা ভোটের রাজনীতিতে যায় তাদেরকে আমরা ধরে নিতে পারি ইসলামিক উদারতা রাজনৈতিক দল তারা, আর যারা ভোট ছাড়া অন্যভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে তারা জঙ্গিবাদ বা অন্যদিকে যাবে। এই দুই দলের মধ্যে আবার নেক্সাস থাকলে সেটা জাতির সামনে উন্মোচন করতে হবে।